নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আনন্দে আছেন। আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আজ আমি আপনাদের পড়ে শোনাব বুদ্ধদেব গুহর লেখা গল্প লাভ বার্ডস। তখন পাকিস্তানের সঙ্গে যুদ্ধ চলছিল। তুমি যেন কি করছিলে? কি করছিলে প্রথমে বুঝতে পারিনি। মনে আছে, মোমবাতির কাঁপা কাঁপা আলোয় ঘর ভরেছিল। বারান্দার কাছে দাঁড়িয়ে তুমি তোমার পাখিগুলোকে খাবার দিচ্ছিলে। তুমি আমার দিকে পিছন ফিরে দাঁড়িয়েছিলে। কাঁধ অবধি তোমার কালো রেশমি চুলে আলোর আঙুলগুলি পিছলে যাচ্ছিল। ঘরে দরজা খোলা ছিল। ব্ল্যাকআউটের সময় এমন করে দরজা খোলা রাখতে নেই। তবু তুমি দরজা খুলে রেখেছিলে। আমার পায়ের শব্দ শুনে তুমি চমকে উঠেছিলে। চমকে উঠে পিছন ফিরে চেয়েছিলে। হেসে বলেছিলে, বসো, আমি আসছি। আমি বসে তোমাকে দেখছিলাম। তোমার পাখিগুলি দেখছিলাম। অনেকগুলো পাখি, ছোট ছোট হলুদ নীল পাখি, বোকা বোকা গোল গোল মুখ, ভাষাহীন চোখ, কিন্তু ভীষণ নরম, সুখী, আদুরে পাখিগুলো। তুমিই একদিন বলেছিলে ওগুলোর নাম লাভ বার্ডস। পাখিগুলো প্রতি মুহূর্তে স্বাধীনতা চায়। যতক্ষণ ক্লান্তিতে না ঘুমিয়ে পড়ে ততক্ষণ খাঁচার এ দেওয়াল ও দেয়ালে আছড়ে মরে। দিনের বেলায় তোমার বারান্দা থেকে আকাশ দেখা যায়। একটা পুরনো অশ্বত্থ গাছ দেখা যায়। অশ্বত্থ গাছে চাকরা বের করা কাকেরা ভিড় করে। ওরা দেখতে ভালো নয়, তাই ওদের কেউ বন্দি করেনি। স্বাধীনতার আকাশ ভরা উষ্ণ রোদ্দুরে ওরা শীতের দুপুরে উড়ে উড়ে বেড়ায়। আর তোমার পাখিগুলো, নরম সুন্দর ভালোবাসার পাখিগুলো, শুধু সুন্দর বলেই খাঁচায় বন্দি থাকে আর ডানা আছড়ায়। তুমি ফিরে এলে আসার আগে পর্দাগুলো ভালো করে টেনে দিয়ে এলে, যাতে বাইরে আলো না যায়। তারপর আমার সামনে সাদা টাইলের মেঝেতে আসন পিড়ি হয়ে বসলে। বসে বললে, কি খবর বলো? ফলসা রঙের তাঁতের শাড়িতে তোমাকে মোমের আলোর মতন নরম দেখাচ্ছিল। আমি বললাম, কোনো খবর নেই। মাঝে মাঝে বাইরের এই অন্ধকার সাঁতরে তোমার কাছে এসে বড় শান্তি লাগে। মনে হয় আমি যেন একটা তাড়া খাওয়া হরিণ। তোমার এই নরম নির্জন ঘরে একবার এসে পৌঁছতে পারলে আর কোনো ব্যাধ বুঝি আমাকে খুঁজে পাবে না। তুমি কানের পাশের চুল সরিয়ে হাসলে। তোমার দাঁতগুলো ভীষণ সুন্দর। হাসলে তোমাকে দারুণ লাগে। তুমি বললে, তুমি একটা বোকা। কেন বোকা কেন? আমার যা মনে হয় তা কি ঠিক নয়? তুমি চুল ঝাঁকালে, বললে, ঠিক নয়। ঠিক নয় কেন? ঠিক নয় এই জন্য যে শান্তি তোমার বুকের মধ্যেই থাকে সব সময়, অশান্তির পাশাপাশি। তবে তুমি হয়তো তা খুঁজে পাও না। বিশল্যকরণীর মতো তা হয়তো তোমার বুকের মধ্যে জমাট বাঁধা পাহাড়ের আড়ালে আড়ালে লুকিয়ে থাকে, বুঝলে? তারপর একটু থেমে বললে, আমার কাছেও শান্তি নেই। তাছাড়া তুমি যেমন জানো, তোমার মতো অত বড় বড় ভাবনা, বড় বড় কথাও আমার জানা নেই। আমি আমার জীবনকে ভীষণ ভালোবাসি। এই জীবনের প্রতিটা মুহূর্ত আমি ভালোবাসি। জীবন সম্বন্ধে আমার দারুণ উচ্ছ্বাস। এটা করব, সেটা করব, যা করতে ভালোবাসি তাই করব। কারোর বারণ শুনব না, মানা মানব না। তোমার মতো
অত শত ভাবনা ভাবার সময় কোথায় আমার? যাকে, এসব কথা থাক। তুমি কি খাবে বলো? কি রান্না করেছ আজ? ঝাল ঝাল ভেটকি মাছের ঝোল আর তোপসে মাছ ভাজা আর ভাত। আমি আসবো তুমি জানতে বুঝি? জানতাম, আমার মন বলছিল। রজত এখনও ফেরেনি? তিনি আজ দেরিতে ফিরবেন। অফিসের কাজ? তুমি বড় কৌতূহলী। রোজই তো সময় মতোই আসে, মাঝে মাঝে দেরি করে এলে ভালো লাগে। আমি নিজেকে নিয়ে একটু একা সময় পাই, একটু ভাবি জীবনে কি চেয়েছিলাম, কি পেলাম, এবং এই পাওনাটুকুর বদলে কতখানি মূল্য দিলাম। এসব কথা ভাবি, ভালো লাগে। বিশ্বাস করো, একা থাকতে খুব ভালো লাগে। আমি যে একটা আলাদা মানুষ, আলাদা ব্যক্তি। আমার মনের মধ্যে যে একটা আলাদা জগৎ আছে আমার, যা একেবারেই আমার, নিজস্ব আমার, তা ভেবে ভারী ভালো লাগে। এত কথা এক নিঃশ্বাসে বলে ফেলে তুমি বললে কি? তুমি চুপ করে আছো যে, কথা বলবে না? তুমিই বলো, শুনতে ভালো লাগছে। যাই বলো, তোমরা পুরুষ মানুষেরা কিন্তু কোনো সময়ই আমাদের শরীর পেরিয়ে আমাদের দেখতে শিখলে না। আমরা প্রত্যেকটি মেয়েও যে মানুষ, তোমার মতোই এক একজন ইন্টারেস্টিং বিচিত্র মনের মানুষ। এ খবর তোমরা কখনো রাখলে না। মাঝে মাঝে ভগবানের উপর রাগ হয়, এই মেয়েদের শরীর নিয়ে জন্মেছি বলে। তুমি কি আমাকেও বলছো? ঠিক তোমাকে বলিনি, সকলকেই বলছি। তুমি অন্যরকম জানি, নইলে তোমার বই পড়ে তোমার সঙ্গে এমন করে আলাপ করতে দৌড়ে যাব কেন? তুমি জানো না কতদিন আমি ফোন ডায়াল করে রিসিভার নামিয়ে রেখেছি? কতদিন কতদিন কত চিঠি লিখেছি তোমাকে, লিখে ছিঁড়ে ফেলেছি, পোস্ট করা হয়নি। আয়নার সামনে দাঁড়িয়ে ভেবেছি আমার চেহারাটা যে সুন্দর, বলো সুন্দর না? তাই তোমার চোখ বুঝি বা আমার শরীরটাতে এসেই দাঁড়িয়ে পড়ে। শরীরের আড়ালে শরীর চাপিয়ে যে মন, যে মনের জন্যই আমরা মানুষ, সেই মনটা যদি তোমার চোখ এড়িয়ে যায়, সত্যি বলছি, বড় ভয় ছিল, বড় ভয়। এখনো আছে? তুমি মুখ নিচু করে কথা বলছিলে এতক্ষণ, হঠাৎ মুখ তুললে, হাসলে, বললে তোমার কি মনে হয়। জানি না, তুমি আবারও হাসলে, বললে তাহলে নাই বা জানলে। তুমি কি ভাবো বলো তো সব সময়? কি ভাবো এত? আমি কথা বললাম না। আমি জানি আমার খুব দুঃখ আছে কোনো, সে দুঃখ তোমাকে কেবলই অন্যমনস্ক করে দেয়। কিসের দুঃখ? তোমার সেদিনের লেখাটা পড়লাম। আচ্ছা, তোমার নায়িকারা সব এমন নিষ্ঠুর কেন বলতে পারো? তোমার নায়করাও অন্য 10টা পুরুষের মতো নয়। কি রকম? মানে তারা কেউ কিছু কেড়ে নিতে শেখেনি। পুরুষ মানুষরা বড় অধৈর্য হয়, তারা তোমার নায়কের মতো ধৈর্যবান নয়। যা তাদের চাইবার তা তারা তখনই চায়, না পেলে কেড়ে নেয়। জানি না কেন, বোধহয় আমার নায়করা বিশ্বাস করে যে কেড়ে নেওয়া কোনো কিছুই চিরদিন থাকে না, যা আপনিই আসে শুধুমাত্র তাই থাকে চিরদিন। বুঝলাম না, তোমার কথাবার্তাও তোমার গল্পের নায়কদের মতো হেয়ালি হেয়ালি। মেয়েরা তো পুরুষদের হাতের পুতুল, তোমরা আবার চিরদিনের পাওয়াতে বিশ্বাস করো নাকি? আজ যা চাও কালই তো ধুলোয় ফেলে আবার নতুন কিছু খুঁজে বেড়াও। তোমাদের মুখে ওসব কথা ভালো শোনায় না।
মনে হয় বানানো কথা। এই অবধি বলে তুমি আবার বললে, কি কথা বলছো না কেন? আমি বললাম, এসব কথা থাক, আমার গল্পের নায়িকাদের তুমি বুঝবে না। তার একজন দাম্ভিক মেয়ের ছায়া, যে মেয়ে তার দম্ভের জন্য সব কিছু করতে পারে। মানুষ খুনও করতে পারে। দম্ভ বলো না, বলো স্বার্থপরতা। অমন মেয়ে আমি অনেক দেখেছি, যারা জীবনে শুধু নিতেই শিখেছে, বদলে দিতে শেখেনি এক কণা। হয় তাই, নইলে বলবো তুমি ইনিয়ে বিনিয়ে মিথ্যে গল্প লেখো। তুমি মানে তোমার মতো ছেলে এমন করে ভালোবাসো, অথচ তোমার সে ভালোবাসা ফেরত দেয় না, এমন মেয়ে থাকতেই পারে না। ইস, কথাটা শুনতে ভারী ভালো লাগলো। একটা কাগজে লিখে দিও, বাঁধিয়ে রাখবো। বলো তো গলায় ঝুলিয়েও রাখতে পারি। তবে কথা কি জানো, তাকে দোষ দিই না, আসলে সেই বাজ পাখিটার দোষ। তুমি তো কতদিন বলেছ যে তোমার পাখিগুলোকে তুমি মুক্ত করে দেবে। কই, তাদের দিলে কোথায় মুক্তি? তারা যে দিনরাত খাঁচার চার দেওয়ালে আছড়ে মরছে, তা বুঝি তুমি দেখেও দেখো না? তাছাড়া ওদের মধ্যে কেউ তোমার উচ্ছ্বাস নিয়ে, পৃথিবীর সব ভালো লাগা নিয়ে, জীবনকে দারুণ ভালোবেসে যদি খাঁচা ছেড়ে বেরিয়ে পড়েও, তো দেখতে পাবে সেই পুরনো অসত্যের পুরনো বাজটা চো মেরে তার নরম গলাটা ক্ষতবিক্ষত করে দিল। কেন, তুমি নিজে কি কখনো তার আঁচড় খাওনি? জানি না কেমন লাগে, তবে তোমার সাহস ছিল, সাহস আছে, যা হয়তো অন্য অনেকের নেই। তাই তোমাকে আমি সম্মান করি। সম্মান করো আমাকে, তবে তুমি সম্মান করো জ্যাঠামশায়ের মতন। আর কিছু করো না? আর কিছু করব কি করে বলো? কেমন করে দিতে পারি এমন যা কিছু আমার ছিল, সবই যে একজনে নিয়ে গেছে। দেবার মতো কিছুই আর অবশিষ্ট নেই আমার। যা দিতে পারি তা শুধুই সখ্যতা, বন্ধুত্ব। এছাড়া দেবার মতো কিছু তো আমার বাকি নেই। তোমার কি অতটুকুই ছিল? এত সামান্যই? কখনো কি ভালো করে বুকের মধ্যে খোঁজ করেছ বাকি কিছু আছে কি নেই? জানি না, কখনো খোঁজ করার প্রয়োজন হয়নি আগে। এরপর তুমি অনেকক্ষণ চুপ করে থাকলে। তোমার নায়িকাকে আমার একবার দেখতে ইচ্ছে করে, জানতে ইচ্ছে করে কি তার আছে যা আমার নেই। তার কাছে তুমি কি পেতে পারতে যা তোমাকে পৃথিবীর অন্য কোনো মেয়েই দিতে পারল না? সে কি আমার চেয়েও সুন্দরী? বলেই তুমি আয়নার দিকে সরে গিয়ে বসলে। তোমার ছায়া পড়ল আয়নায়। একটা গলাবন্ধ বাদামি ব্লাউজ, ফিঙের গায়ের মতো উজ্জ্বল ও কালো কাঁধ সমান চুল দু কাঁধে নেমে এসেছে। তোমার নিখুঁত শরীর ঘিরে ফলসা রঙা শাড়ি। আমি বিস্ময়ে তোমার ছায়ার দিকে চেয়ে রইলাম। তুমি আবার বললে, বলো না গো, সে কি আমার চেয়েও সুন্দর? আমি হাসলাম, জবাব দিলাম না কোনো। তারপর তুমি আবার বললে, শরীরের কথা না হয় ছেড়েই দিলাম, সে কি আমার মতো করে ভালোবাসতে পারে? আমি একজন লেখক ভদ্রলোককে ভালোবেসে যে ত্যাগ স্বীকার করেছি, তোমার সেই বাজ পাখির হাতে প্রতিদিন যে লাঞ্ছনা সহ্য করেছি, সে কি তা করতে পারত তোমার জন্য? না, সে তা পারত না। তাহলে তাহলে কি? সব মেয়েরা তোমার মতো নয়, তুমি ব্যতিক্রম। তোমার মতো মেয়ে বেশি নেই। মেয়েরা বড় স্বার্থপর। তারা নিজেদের সুখ, নিজেদের ক্ষুদ্রতা, নিজেদের চাওয়া নিয়ে সবসময় এতই ব্যস্ত যে কখনো তারা অন্যের কথা ভাবে না। তারা জন্মদিনে ফুল পাঠায়, টেলিফোনে তোতা পাখির মতন মেনি মেনি হ্যাপি রিটার্নস অব দ্য ডে বলে নিউ মার্কেট থেকে সোয়েটার কিনে
নিজের হাতে বোনা বলে প্রেজেন্ট করে, উঁচু কলারওয়ালা জামা কিনে দেয় বয়ফ্রেন্ডদের। কিন্তু ভালোবাসা যে একটা মেকানিক্যাল উইশ করা নয়, জামা নয়, উপহার নয়। ভালোবাসা যে তার চেয়ে অনেক অনেক গভীরতা সম্পন্ন বোধ, তা বোঝার মতো মেয়ে বেশি নেই। নেই যে তা নয়, কিন্তু বেশি নেই। তোমার নায়িকা তোমাকে বোঝে না, তোমার মতো লোকের মনটুকু পর্যন্ত বুঝতে পারে না। তবুও তুমি তাকে ভালোবাসো কেন? তুমি তাকে ভুলে যাও না কেন? তোমার জীবনে একটা সামান্য মেয়েকে ভোলার মতো কোনো উপকরণ নেই? নেই বন্ধু বান্ধবী? নেই আড্ডা, সিনেমা, ক্লাব, পার্টি? নেই তোমার লেখা? তুমি এমন করে নিজেকে নষ্ট করছো কেন? তোমাকে দেখলে আমার কষ্ট লাগে। আমি হাসলাম, বললাম, তোমার লাগে, হয়তো আমার নিজেরও লাগে। যখনই আয়নার সামনে দাঁড়াই, কিন্তু তার লাগে না। তার আমার জন্য কিছুই করার নেই। তবে কেন তুমি এখনো তাকে ভুলতে পারো না? পারি না। সে কি করব বলো? তার সঙ্গে আমি তো অভিনয় করিনি কোনো দিন। সে যেমন আমার সঙ্গে করেছিল, কোনোদিনও আমি তাকে আমার প্রয়োজনে যন্ত্র হিসাবে আমার মুশকিল আসান বলে দেখিনি। তাকে যে আমার যা ছিল সব কিছু দিয়ে আমি ভালোবেসেছিলাম। ভোলা কি অতই সোজা? তার প্রতি আমার যে প্রীতি বা অনুভূতি, তা চিরদিনই একই থাকবে। কাজের মধ্যে, ছুটির মধ্যে, দিনের মধ্যে, রাতের মধ্যে তাকে বারবার মনে পড়বে, অনুক্ষণ। কিন্তু তাকে তার জানতে দেব না। অনেক ভেবে দেখেছি, আমার পক্ষে নিজেকে ঠকানো অন্যকে ঠকানোর চেয়ে অনেকই সোজা। তুমি অনেকক্ষণ আমার দিকে চেয়ে চুপ করে বসে রইলে। পাখিগুলো খাঁচায় ঝাপাঝাপি করতে লাগলো। বাইরে ওয়ার্ডেনের বাঁশি শোনা গেল। কারোর বাড়ি থেকে বোধহয় আলো বাইরে যাচ্ছিল। তুমি হঠাৎ বললে, আমার আজ সকাল থেকে মন খুব খারাপ। তুমি এলে বলে খুব ভালো লাগছে। মন খারাপ কেন? দেখো না, এই যুদ্ধ লেগেছে। আমরা হয়তো জিতব, কিন্তু কত তাজা তাজা সুন্দর ছেলেরা মরে যাচ্ছে, প্রতি মুহূর্তে মরছে। যুদ্ধ থেমে যাবে, একদিন পর্দা সরিয়ে ফেলব আমরা সকলে জানলা থেকে, আবার আলো ঝলমল করবে শহরে। কিন্তু সেই ছেলেগুলো আর ফিরে আসবে না। তাদের মায়েরা, তাদের বান্ধবীরা সেদিনও পর্দা টেনে রাখবে ঘরের। একথা কেবলই আমার মনে হচ্ছে, আর মনে হয় মনটা যে কি পাগল পাগল করছে তোমাকে কি বলবো। তোমার মন নরম, তাই দুঃখ হচ্ছে। কিন্তু পৃথিবীতে কত লোকের কত দুঃখ, সকলের দুঃখ দূর করার ক্ষমতা তো তোমার আমার নেই। আমরা শুধু যাদের জানি, যাদের কাছাকাছি থাকি, তাদের দুঃখ দূর করার চেষ্টা করতে পারি। তাও পারি কই, তবু চেষ্টা করতে হয়তো পারি। চেষ্টাটুকু নিয়েই আমাদের খুশি থাকা উচিত, তাই নয়? তুমি ঠিক আমার বাবার মতো কথা বলো। বাবার কথা মনে হয়। বাবা আমাকে ভীষণ ভালোবাসতেন, অথচ আমি রজতকে বিয়ে করায় বাবা আর কোনোদিন আমার মুখ দেখতে চান না। আমাদের বাড়িতে ঢোকা বারণ, কারণ আমি বাবাকে সকলের কাছে ছোট করেছি। আমার জন্য অনেক লাঞ্ছনা গঞ্জনা সহ্য করতে হয়েছে বাবাকে। কিন্তু আমি জানি বাবা আমাকে আজও ভীষণ ভালোবাসেন তেমনি করে। মাকে ফোন করি, মা বলেন বাবা কেমন হয়ে গেছেন, কারোর সঙ্গে কথা বলেন না, চুপ করে থাকেন সব সময়। মাঝে মাঝে আমার ঘরে গিয়ে একা বসে থাকেন। আমার আলমারি খুলে আমার ফেলে আসা শাড়িগুলো দেখেন। আমার ড্রয়ার খুলে ছেলেবেলায় কুড়িয়ে আনা কাশফুল আর কুঁচফল, কাঁচের চুড়ি আর পুঁতির মালা নাড়াচাড়া করেন।
বাবার জন্য ভীষণ কষ্ট হয়। একদিন চলে যাও না কেন? চলে গিয়ে ছেলেবেলার মতো গলা খুলে বাবা বলে একবার ডেকে ওঠো না কেন? দৌড়ে গিয়ে বাবাকে জড়িয়ে ধরো না কেন? একবার গিয়ে দেখো না বাবা ক্ষমা করেন কিনা। ক্ষমার কথা বলছো কেন? আমি তো কোনো দোষ করিনি। কাউকে ভালোবাসা কি দোষ? আমার ইচ্ছে মতন কাউকে আমি জীবনে বেছে নিয়েছি। এটা কি আমার এত বড় হীন অপরাধ? তা যদি জানোই তবে আর দুঃখ পাও কেন? এসব কথা ভেবো না তাহলে। না ভেবেও যে পারি না, তাহলে দুঃখ পেয়ে মরো। মরব কোন দুঃখে? আমি বাঁচতে চাই। জীবনের প্রতিটা মুহূর্তে আমি দারুণভাবে বাঁচতে চাই। জানো তো, আমি বিশ্বাস করি যে নবজন্ম নেই, ওসব বোগাস। যা চাইবার যা পাবার সবই এ জন্মে, এক্ষুনি। পরজন্মের ভরসায় এ জন্ম নষ্ট করতে রাজি নই। তারপর একটু চুপ করে থেকে বললে, শোনো, আমার কাছে এসে মাটিতে বসো। আমাকে একটু আদর করো না, আমার বাবার মতো করে। বাবা খালি আমার চোখে চুমু খেতেন আর বলতেন, আমার মেয়েটাকে আমি বড় ভালোবাসি। খাও না গো, আমার চোখে আমার বাবার মতন করে একটা চুমু খাও না। আমি মাটিতে নেমে এসে তোমার চোখে চুমু খেলাম। তুমি ভালো লাগায় দু চোখ বন্ধ করে ফেললে। তারপর বললে, আমাকে একটু কোলে নেবে? আমার বাবার মতন করে আমাকে একটু কোলে নেবে? আমি হাসলাম, বললাম, বুড়ো মেয়েকে কোলে নেওয়া যায় নাকি? তারপর তোমাকে পাঁজা কোলে করে কোলে তুলে দাঁড়িয়ে পড়লাম। উঠে তোমার আয়নার সামনে গিয়ে দাঁড়ালাম। আয়নায় তাকিয়ে তুমি খিলখিল করে হেসে উঠলে। বললে, আই, তুমি আমার কে গো? আমি বললাম, আমি তোমার বন্ধু। শুধুই বন্ধু? শুধুই বন্ধু নই, আমি তোমার দুঃখের ও সুখের বন্ধু। বন্ধুত্ব ছাড়া তুমি আমাকে আর কিছু দিতে চাও না? নিতে চাও না আমার কাছ থেকে? সত্যি করে বলো, তোমার বুকে হাত ছুঁয়ে বলো। আমি ওকে কোল থেকে নামিয়ে বললাম, বিশ্বাস করো, চাই না। বন্ধুকে বন্ধুত্ব ছাড়া আর কিছু দিতে নেই, তার কাছ থেকে আর কিছু চাইতেও নেই। তাহলে বন্ধুত্ব থাকে না, সখ্যতা থাকে না। এই নির্বান্ধব জগতে তোমার সখ্যতা ছাড়া আমার আর কিছু চাইবার নেই। তুমি বুঝি আমাকে পরীক্ষা করছিলে? তুমি হাসলে, বললে, কিসের পরীক্ষা? বিশ্বাস করো কিনা জানি না, জীবনের সব পরীক্ষাতেই আমি হেরে গেছি। এই প্রথম তোমার পরীক্ষায় জিতলাম। আমার সেই একজন তোমার তুলনায় কিছুই সুন্দরী নয়, কিন্তু তাকে তো তার সৌন্দর্যের জন্য আমি ভালোবাসিনি। আমি তাকে তার সমস্ত কিছুর জন্য ভালোবেসেছিলাম। তার চোখ চাওয়া, তার হাসি, তার ব্যবহার, তার আত্মসম্মান জ্ঞান এবং তার হৃদয়হীনতা। ভাগ্যকে খণ্ডাবো এমন কোনো জোর তো আমার নেই। বিশ্বাস করো, আজ আমিও এই প্রথম হেরে গেলাম। জীবনে এই প্রথমবার। আমি কোনো পুরুষ মানুষ দেখিনি আজ পর্যন্ত যে আগুন নিয়ে এমন নির্ভয়ে খেলতে পারে। তোমাকেই কিন্তু আমি একটু ভালো লাগা দিতে চেয়েছিলাম। তোমার এই মন খারাপ, তোমার এই নিজেকে নষ্ট করা, একটি বাজে মেয়ের জন্য তোমার জীবন নষ্ট করা, এ আমার সহ্য হয় না। দেখলাম জোর করে কাউকে, বিশেষ করে তোমাকে, সুখী করা যায় না। আমি হাসলাম, বললাম, তাকে বাজে বলো না, আমার কষ্ট হয়। সে বাজে হলে যে আমার সমস্ত জীবনটাই বাজে। আমার এই চাওয়া, আমার এই কষ্ট সবই একটা বাজে মূল্যহীন কারণের জন্য। তা আমি কি করে মানি বলো? আমার কাছে সে ভীষণ দামি, সে অদ্বিতীয়া। আচ্ছা, একটা কথা বলবে, সে যে তোমার মানুষই, তোমার সমস্ত লেখার অনুপ্রেরণা,
কথা সে জানে? জানার তো কথা, সে তো বোকা নয়, মূর্খও নয়। তাহলে সব জেনেও যে গর্বিত হয় না, আমি তো ভাবতে পারি না। একজন মেয়ের জীবনে একজন লেখকের অনুপ্রেরণা হবার মতো সৌভাগ্য আর কি থাকতে পারে? এর চেয়ে বড় সম্মান আর কি হতে পারে? সব মেয়েই তো ঘর করে, সংসার করে, ছেলে মানুষ করে, স্বামীর সঙ্গে এক ঘরে এক খাটে বছরের পর বছর শোয়। এইসব দৈনন্দিনতার মাঝে এত বড় একটা গায়ে কাটা দেবার আনন্দ, এত বড় একটা প্রাপ্তির কোনো দাম নেই তার কাছে। এ আমার বিশ্বাস হয় না। আমি হেসে বললাম, তার আমার লেখাপড়ার সময় নেই। আমার কোনো লেখা সে পড়ার মতো উৎসাহ পায় না। সে হয়তো ধরেই নিয়েছে ছেলেবেলা থেকে যে তাকে নিয়ে তো আমি লিখবই, লিখি, এতে বিশেষ কিছু আর কি আছে? তাকে নিয়ে আমি লিখি, এতে আমিই ধন্য হয়ে গেছি। এর চেয়ে বেশি আর কি আছে এতে? তুমি বড় মিথ্যে কথা বলো। এমন কখনো হতে পারে না। আমি বিশ্বাস করি না এমন কখনো হতে পারে বলে। পৃথিবীতে যত কিছু ঘটে সবই কি আমাদের বিশ্বাসযোগ্য? এও মনে করো এক আশ্চর্য, সপ্তম আশ্চর্যের এক আশ্চর্য। তাহলে তুমি? আমি বাধা দিয়ে বললাম, এসব কথা থাক, এসব কথা আলোচনা করে লাভ নেই। আমি শুধু ভাবি, ও যদি কোনোদিন আমার কষ্টটুকু বুঝতে পেত, সেদিন ওর সমস্ত মহত্ব সতীত্বের সব মুখোশ খুলে ফেলে হয়তো দৌড়ে এসে বলতো, আমাকে ক্ষমা করো, আমাকে ক্ষমা করো। তোমার কি মনে হয় ও কখনো তা বলবে? না, কোনো দিনও না। এটা আমার একটা প্রিয় স্বপ্ন। সেই স্বপ্ন এ জীবনে কোনো দিন সত্যি হবে না। কথায় কথায় রাত বাড়ছে। তোমার বাড়ি যেতে হবে না? চলো, একটু কিছু খাবে, তুমি বললে। আজ আর খাবো না, তার চেয়ে আমি তোমার কাছে অন্য কিছু চাই আজ। কি তা? বারান্দায় এসো। কি করবে? তুমি কি বারান্দা থেকে অন্ধকারে ঝাঁপ দেবে নাকি? তোমার কিছুই অসাধ্য নেই। চলোই না বলে তোমার হাত ধরে আমি তোমার বারান্দায় এলাম। তোমার হলুদ লাভবার্ডসগুলো খাঁচার জলে তখনও ঝাপাঝাপি করছিল। ওদের ঘুম নেই, ওদের শান্তি নেই। বাইরে বিরাট উদার আকাশ, রাতের নিস্তব্ধ তারাভরা আকাশ। ওরা সেদিকে চেয়ে ওদের ছোট ছোট সুন্দর চোখে দিন রাত স্বপ্ন দেখে। স্বপ্ন দেখে এই গণ্ডি মাপা বদ্ধ হিসাবি জীবন থেকে ওরা বুঝি একদিন মুক্তি পাবে। একদিন ওরা যা করতে চায় তাই করতে পারবে। সমাজ, সমাজের বাজ পাখির পাহারা পেরিয়ে দূরে উড়ে গিয়ে ওরা একে অন্যকে যেমন করে চায় তেমন করে পেতে পারবে। কোনো বাধা থাকবে না, কোনো শাসন থাকবে না, ভুল বোঝাবুঝি, মন কষাকষি, ভাবনা কিছুই থাকবে না। সে জগতে এই হলুদ পাখিগুলো তাদের নরম সঙ্গীদের সহজে পাবে। আমি পাবো আমার পাখিকে, তুমি পাবে তোমার পাখিকে। তুমি বললে, ও কি করছো? রজত ভীষণ রাগ করবে। তোমার বাবাও ভীষণ রাগ করেছিলেন। তুমি তো শোনোনি? তুমি তো তোমাদের সুখের খাঁচা ছেড়ে দুঃখের আকাশে উড়ে গিয়েছিলে। ওরা কেন যাবে না? তুমি কিছু বললে না। ব্ল্যাক আউটের রাতের বারান্দায় আমার মুখের দিকে চেয়ে রইলে। তারপর অনেকক্ষণ পর তুমি আর আমি এই অন্ধকার নির্বন্ধব জগতে আমরা একসঙ্গে আমাদের নরম ভালোবাসার হাতে লাভবার্ডসদের খাঁচার দুটি দরজা মেলে ধরলাম। অন্ধকারে কতগুলো ছটফট ফরফর আওয়াজ হলো। তারপর অন্ধকাতর আকাশে কতগুলো হলদে সাদা বিন্দু মুক্তির আনন্দে স্পন্দিত হতে হতে উড়ে চলল। যেখানে সমাজ নেই, ডিজেলের ধোঁয়া নেই, যেখানে বাধা নেই পদে পদে।
দেখতে দেখতে সেই বিন্দুগুলোই অন্ধকারে হারিয়ে গেল। আমি তোমার কোমর জড়িয়ে দাঁড়িয়ে ভাবছিলাম, এই ইট কাঠ পাথরের খাঁচা থেকে তোমাকে, আমাকে, আমাদের মতো লক্ষ লক্ষ ভালোবাসার নরম পাখিদের কে মুক্ত করবে? কেউ কি মুক্ত করবে? গল্পটি এইখানে সমাপ্ত হলো। আপনারা এতক্ষণ শুনছিলেন বুদ্ধদেব গুহর লেখা গল্প লাভ বার্ডস। গল্পটি আপনাদের কেমন লাগলো বা আমার গল্প পাঠ আপনাদের কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই লিখে জানান। যদি আমার গল্প পাঠ আপনাদের ভালো লেগে থাকে তাহলে আশা করব লাইক শেয়ার অবশ্যই করবেন। আর এই ধরনের সুন্দর সুন্দর কাহিনী আরও শুনবার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। তবে আজ এই পর্যন্ত। আমি খুব তাড়াতাড়ি আবার অন্য কোনো কাহিনী নিয়ে আপনাদের কাছে চলে আসছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার।